ভালোবাসা কি সত্যিই কোনোদিন শেষ হয়ে যায়, নাকি তা সময়ের আড়ালে লুকিয়ে থাকে এক নতুন রূপ নিয়ে? নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাড়িতে আপনাদের স্বাগত। আজ আমরা এসে পৌঁছেছি অপরিতার এক অতি গুরুত্বপূর্ণ মোড়ে, 20তম পর্বে। গত পর্বে আমরা দেখেছি কৃষের সেই বুক ফাটা আর্তনাদ আর স্ত্রীর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার মরণপণ লড়াই। কিন্তু ভাগ্যের চাকা বোধ হয় এবার একটু অন্যভাবে ঘুরতে শুরু করেছে। ডক্টর শ্রীজাতর কেবিনে ঐশীর সেই চঞ্চল উপস্থিতি আর কৃষের মনে জেগে ওঠা হাজারো প্রশ্ন, সবটাই কি নিছক কাকতালীয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত সত্য? আজকের পর্বে আপনারা দেখবেন সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ক্যাফেতে যখন মুখোমুখি হবে কৃষ আর ঐশী, তখন কি কৃষ সত্যি ঐশীর চোখের তারায় খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে? ঐশী কি পারবে কৃষের এই অন্ধকার জীবনটাহীন আবার আলোয় ভরিয়ে দিতে, নাকি শুরু হবে অন্য কোনো নতুন সংঘাত? জানতে হলে মন দিয়ে শুনুন আজকের বিশেষ 20তম পর্ব, অপরিতার নতুন মোড়। ঐশী ছুটতে ছুটতে করিডোর দিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। বেশ কিছুটা এগিয়ে এসে একজন নার্সকে উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করে, ঐশীর ওই হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে ছুটে যাওয়া, আর হঠাৎ করে সেই নার্সের সামনে এসে থমকে দাঁড়ানো। কি এমন দেখলেন ঐশী? কেনই বা তার চোখে মুখে আজ ওই অজানা আতঙ্ক? ডক্টর শ্রীজাত যে বিপদের কথা ভেবেছিলেন, তবে কি সেটাই সত্যি হতে চলেছে? আজকের এই 20তম পর্বের এই শেষ দৃশ্যটা কি আপনাদের মনেও হাজারো প্রশ্ন তুলে দিল? ঐশী কি ঠিক সময় ক্যাফেতে পৌঁছাতে পারবে, নাকি এই নার্সের কাছে পাওয়া কোনো খবর বদলে দেবে সবার জীবন? আপনাদের কি মনে হয় পরের পর্বে কি হতে চলেছে? যদি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর হ্যাঁ, ঐশীর এই ছোটাছুটির পেছনের রহস্য কি হতে পারে বলে আপনার মনে হয়, কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। डॉक्टर श्रीजात भूमि कोথায়? নার্স সামনে দেখিয়ে বলে, मेरा मन तो नारो सर, सामने सर আছেন, থ্যাঙ্কস। বলেই তাড়াতাড়ি ঐশীর সামনে এগিয়ে যেতে থাকে। কিছুটা এগিয়ে গিয়ে দেখে একটা কেবিনের সামনে চিন্তিত মুখে পায়চারি করছে শ্রীজাত, সাথে ডক্টর বোসের বাড়ির লোক। ঐশী শ্রীজাতর কাছে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলে, হাসপাতালের ওই নিস্তব্ধ করিডোর আর ডক্টর শ্রীজাতর চোখে মুখে স্পষ্ট সেই দুশ্চিন্তার ছাপ। ডক্টর বসুর বাড়ির লোকজনের এই ভিড় আর কেবিনের ভেতরে চলতে থাকা অজানা লড়াই, ঠিক কি হয়েছে সেখানে? ঐশীর ওই উদ্বিগ্ন স্বরে করা প্রশ্ন কি কোনো বড় বিপদের সংকেত? কিভাবে হলো এসব? শ্রীজাত কিছু বলবে তার আগেই কিয়ারা এগিয়ে এসে ঐশীর হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে কাঁদতে কাঁদতে বলে, সব সব কিছু তোমার জন্য হয়েছে। ঐশী আকাশ থেকে পড়ার মতো মুখে ভঙ্গি এনে বলে, আমি কি করলাম? কিয়ারা পুনরায় ঐশীকে ব্লেম দিয়ে বলে, এত কিছুর পরেও তুমি বলছো তুমি কি করলে? তোমার জন্যই আজ আমার দাদা ভাই মরতে বসেছে। বেঁচে থেকেও গত 4 বছর ও মৃত্যু সমযন্ত্রণা নিয়ে বাচ্চা, আর এখানে এখানে আসার পর তোমার সাথে দেখা হওয়ার পর ও অন্তত একটু বাঁচার আশার আলো দেখেছিল, সেটাও তুমি কেড়ে নিলে। ঐশীর এই মুহূর্তে ডক্টর বোসের জন্য খারাপ লাগছে ঠিকই, কিন্তু ওনার বোনের এই অযৌক্তিক অ্যাকিউজগুলো ও মেনে নিতে পারেনি। বলল, দেখুন ম্যাডাম, আপনার দাদা ভাই যেটা চাইছে সেটা ওনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনার দাদা আমাকে ওনার স্ত্রী বলছেন, আর উনি বলছেন বলে আমি তো আর ওনার স্ত্রী হয়ে যেতে পারি না। এটা কোন ধরনের অন্যায় আতার আপনি বলুন তো? ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কেয়ারা আর কিছু বলতে পারে না, দ্বৈপায়ন এগিয়ে এসে ঐশীর সামনে হাত জোড়ো করে দাঁড়ায়। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আসলে ওর মন মানসিকতা একেবারেই ভালো নেই তো। তার উপরে কৃষ এভাবে সুইসাইড অ্যাটেন্ড করার একটা চেষ্টা করেছে, এটা তো কেউ ভাবতেই পারছে না। সবই বুঝতে পারছেন, কৃষ মানসিকভাবে আনস্টেবল, আর সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি যে এত দূরে ছুটে এসেছেন তার জন্য আমরা আপনার কাছে গ্রেটফুল। প্লিজ এইভাবে সরি বলবেন না। দৈপায়নের কথাগুলো শুনে ঐশীর মন গলে যায়। ও দৈপায়নের উদ্দেশ্যে শান্ত গলায় বলে, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমার দিকটাও বুঝুন আপনারা। হঠাৎ করে একটা মানুষ যদি আমাকে এসে বলে যে সে আপনার মধ্যে নিজের স্ত্রীকে দেখতে পাচ্ছে, এটা কি কেউ মানতে পারবে? তাই আমিও মানতে পারিনি, আর ওনাকে কথা শুনিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা যে এত বড় কিছু হয়ে যাবে সত্যি আমি সেটা বুঝতে পারিনি। আপনি প্লিজ স্ট্রেস নেবেন না। দিব্যজ্যোতি ঐশীর কাছে এগিয়ে আসে। ডক্টর দেখেছেন, সব ঠিক হয়ে যাবে আশা করি। আপনি প্লিজ ওখানে বসুন। ঐশী শ্রীজাতর দিকে তাকালে শ্রীজাত ওকে চোখের ইশারায় বসতে বলে। ঐশী আর কোনো কথা না বাড়িয়ে বসে পড়ে ওই জায়গাটাতে। ডিনার টেবিলে বসে অর্জুন চিকেন কষার ঘ্রাণ নিয়ে বলে ওঠে, কতদিন পর বড় মামির হাতে চিকেন কষা খাবো, ভেবেই না জিভে জল চলে এলো। 3টে বছর তোমাদের ছাড়া যে কিভাবে কেটেছে না সেটা একমাত্র আমিই জানি।
অর্জুনের কথা শুনে কৌস্তব হাসতে হাসতে বলে ওঠে, জীবনে কিছু করতে গেলে নিজের শিকড় উপড়াতে হয় অর্জুন। প্রথম বয়সে ব্যবসাকে আরো বড় করার জন্য আমি আর দাদা কম বাড়ির বাইরে থেকেছি। আমি যাও বা কম দেখেছি, দাদা তো বেনারস থেকে 3 মাস 4 মাস অন্তর বাড়ি ফিরত। পরিশ্রম না করলে ব্যবসায়ী হওয়া যায় না। অর্জুন ধোঁয়া ওঠা গরম ভাতে চিকেন কষা ঢালতে ঢালতে হাসি মুখে বলে ওঠে, সেটা তো জানি ছোট মামা, তাই তো তোমাদের ছেড়ে গিয়েছিলাম। বলছি আজ দাদা ভাইরা তো কই কেউ ফোন করলো না আমাদের? ঠিক বলেছো। অহনা খাবার দিতে দিতে বলল, আমিও তো কে রেখে আমার ঘরের দেওয়াল আলমারির চাবিটা কোথায় রেখেছি সেটা জানার জন্য ফোন করলাম, কিন্তু ফোন ধরলো না, রিসিভ করলো না। মৃণালিনী হাসি মুখে বলল, অত চিন্তার কিছু নেই, সবাই একসাথে আছে, তাই হয়তো ফোন ধরছে না, গল্প করছে। তোমরা কেউ একবার দিব্যজ্যোতি বা দৈবায়নকে ফোন করো না, ওদের ফোন তো সবসময় কাছেই থাকে। আমি করছি। অর্জুন খাওয়া থামিয়ে বলে ওঠে, বলেই ফোনটা বের করে দিব্যজ্যোতির নাম্বারটা ডায়াল করে। বেশ কয়েকবার রিং হওয়ার পর দিব্যজ্যোতি ফোনটা রিসিভ করে চিন্তিত গলায় বলে ওঠে। দিব্যজ্যোতির চিন্তিত গলাটা শুনে অর্জুন একটু গম্ভীর হয়ে যায়। কি হয়েছে দিব্যজ্যোতি? তোমার গলাটা তো টেন্স শোনাচ্ছে কেন? দিব্যজ্যোতি আগের মতোই বলে ওঠে, আসলে এদিকে অনেক বড় বিপদ হয়ে গেছে অর্জুন। বিপদ? কি বিপদ? সকলের বুকটা ঢিপ ঢিপ করে ওঠে বিপদ শব্দটা শুনে। দিব্যজ্যোতি আগের মতোই বলে, ক্রিশ সুইসাইডের চেষ্টা করেছে। অর্জুন নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রচন্ড রিয়াক্ট করে। কি বলছো তুমি? কখন আর কেন? দিব্যজ্যোতি উদ্বিগ্ন গলায় বলতে শুরু করে, সবটা পরে বলবো, এখন আমি রাখছি। আর বাড়ির সকলকে তুমি একটু দেখে রেখো। দিব্যজ্যোতি ফোন রাখতে বাড়ির সকলে অর্জুনকে ছিঁকে ধরে কি হয়েছে জানার জন্য। অর্জুন উপায় না দেখে সত্যি কথাটাই বলে দেয়। সাথে সাথে মৃণালিনী দেবী কান্নাকাটি শুরু করে দেন। ডক্টর কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে সকলে ওনার কাছে ছুটে যায়। দিব্যজ্যোতি প্রথম প্রশ্নটা করে, হাউ ইজ দ্য পেশেন্ট ডুইং নাও? ডক্টর, পেশেন্ট এখন কেমন আছে একটু আমাদের বলুন। ডক্টর সিনহা গম্ভীর মুখ করে বললেন, নাথিং ক্যান বি সেড আনটিল 24 hours have passed. 24 ঘন্টা না গেলে তো কিছুই বলতে পারছি না। শ্রীজাত এগিয়ে এসে বলে ওঠে, ఎప్పుడు পরিস্থিতি এলা উন্ডি কন্ডিশন কেমন দেখছেন, কেমন বুঝছেন? ডক্টর সিনহা আগের মতোই গম্ভীর গলায় বললেন, কালামান কেটে কাটো, খুব একটা ভালো না। ডক্টর সিনহা ওখান থেকে বেরিয়ে যান। বাকিরা তেলেগু না বুঝলেও ঐশী সবটা বুঝতে পারে। ঐশীর এবার নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছে। ঐশী কিছু বলতে যাবে তার আগে অমিও ওখানে এসে উপস্থিত হয় এবং কড়া গলায় ঐশীর উদ্দেশ্যে বলে, তুমি বোধহয় ভুলে গেছো ঐশী, তোমার জীবনের লক্ষ্যটা কি? অমির গলা শুনে ঐশী পাশে চোখ তুলে তাকাতে দেখে অমিও রাগী মুখে দাঁড়িয়ে রয়েছে। ঐশী ভয়ে কিছু বলতে পারে না। অমিও ওর পাশে এসে বলে, তোমাকে কতবার বলেছি পরের ঝামেলায় থাকবে না তুমি? কেন শোনো না আমার কথা? তোমার আম্মা বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে, চলো আমার সাথে। বলে ঐশী বা অন্য কাউকে কোনো কথা বলতে না দিয়ে ঐশীর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে সেখান থেকে। ঐশী যেতে যেতে পিছন ফিরে তাকায় আর ভাবে, ডক্টর বসের এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু কিন্তু কি করবো এখন আমি? দেখতে দেখতে করিডোরের বাঁকে মিলিয়ে যায় ঐশী আর অমিয়। পরদিন সকাল হতেই অমিয় গিয়ে পৌঁছায় শ্রীজাতর ফ্ল্যাটে। কলিং বেলে চাপ দিতেই কিছুক্ষণের মধ্যেই শ্রীজাতর পরিচারিকা দরজা খুলে দিয়ে অমিয়কে দেখে হাসি মুখে বলে, আরে অমিয় দাদা বাবু, আসুন আসুন। জয়া সরে দাঁড়াতে অমিয় ভিতরে এসে দেখে শ্রীজাত তখন ট্রেডমিলে দৌড়চ্ছে। সকাল সকাল অমিয়কে নিজের ফ্ল্যাটে দেখে শ্রীজাত একটু অবাক হয়। নিজের গতি কমিয়ে নিয়ে এসে ট্রেডমিল থেকে নেমে এসে টাওয়ালে ঘাম মুছতে থাকে। ঠোঁটের কোণে সদা হাসিটা রেখে বলে ওঠে কথা, ব্যাপার কি সকাল সকাল আমার বাড়িতে আপনার দেখা? অমিয় নিজের মুখের মধ্যে কোনো রকম কোনো কমনীয় ভাব না ফুটিয়ে দৃঢ় গলায় বলে ওঠে, তোমার সাথে আমার কিছু কথা আছে শ্রীজাত। অমিয়ের এরূপ আচরণ দেখে শ্রীজাত একটু অবাকই হয়। কি কথা যে তোমাকে এত সকালে আমার বাড়ি ছুটে আসতে হয়েছে? অমিয় কোনো রকম ভনিতা ছাড়াই স্ট্রেট কাট বলে ওঠে, ঐশী আর ডক্টর কৃষাণু বোস সম্পর্কে কথা আছে। শ্রীজাত বুঝতে পারে কালকের ব্যাপারটা নিয়েই অমিয় কথা বলতে এসেছে। শ্রীজাত নরম সুরে বলে ওঠে কথা, আচ্ছা কথা বলবো, তার আগে এখানে বসো। জয়া 2 কাপ চা দে তো। বলো কি বলতে চাও? অমিয় ঠিক আগের মতোই বলে ওঠে, তুমি কেন ঐশীকে এসব ঝামেলায় জড়াচ্ছ শ্রীজাত? কথাটা শুনে শ্রীজাত অবাক হয়ে যায়। আমি আমি ঐশীকে ঝামেলায় জড়াচ্ছি? অমিয় নিজের গলায় একটু জোর দেয়, হ্যাঁ জড়াচ্ছ। তুমি কেন মেন্টালি আনস্টেবল ডক্টরের সাথে আমার মেয়ের জীবন জুড়তে চাইছো বলো তো? কেন তুমি ঐশীকে কাল ফোন করে জানালে উনি সুইসাইড অ্যাটেন্ড করেছেন? কেনই বা ওকে পারমিশন দিলে ওনার সাথে ক্যাফেতে যেতে?
অমিয়ের দোষারোপে শ্রীজাতির ধৈর্যের সীমা লঙ্ঘন হয়, তাও নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে দৃঢ় গলায় বলে ওঠে, দেখো অমিয়, ঐশী একজন অ্যাডাল্ট। ও কার সাথে দেখা করবে বা কোথায় যাবে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়। তুমি পারো না ওর ওপর জোর খাটাতে। অমিয় উত্তেজিত হয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। আলবাত পারিস শ্রীজাত, ঐশী আমার মেয়ে। ও কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে সেটা আমি ঠিক করব, তুমি না। ঐশী অসুস্থ, কোন রকম মানসিক চাপ ওর জন্য কতটা ক্ষতিকারক সেটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। আর তুমি সেই ক্ষতিটাই ওর করতে চাইছো। শ্রীজাত এবার প্রচন্ড বিরক্ত হয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে অমিয়ের মুখের ওপর উত্তেজিত গলায় বলে ওঠে, দেখো অমিয়, শুধু শুধু গলার জোর দেখিও না তুমি। তাছাড়া তুমি যে ঐশীকে তোমার মেয়ে করে গলা ফাটাচ্ছ, আর কেউ জানুক বা না জানুক, আমি কিন্তু জানি যে ঐশী তোমার মেয়ে না। তোমার মেয়ে ঐশী 5 বছর আগে মারা গেছে, আর এখন যে আছে সে কিন্তু সম্পূর্ণ একটা অন্য মানুষ। তার পাস্টে আলাদা একটা পরিচয় ছিল, আর সেটা তুমি পুরো পৃথিবীর থেকে লুকিয়ে রাখতে চাইছো, যার কারণে তুমি আমাকে এভাবে অ্যাকিউজ করছো। উত্তেজনায় এতগুলো কথা বলে ফেললেও পর মুহূর্তে অমিয়ের মুখটা দেখে শ্রীজাতুর বুকটা ধক করে ওঠে। ইতিমধ্যে অমিয়ের মাথা নিচু হয়ে গেছে। নিজের গিল্ট থেকে শ্রীজাতুর সাথে সাথে অমিয়ের হাত দুটো ধরে আকুতি করে বলে ওঠে, সরি অমিয়, আমি কিন্তু তোমার ক্ষতে আঘাত দিতে চাইনি। তোমার কথার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে ওগুলো মুখ দিয়ে বেরিয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। অমিয় একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মাথা তুলতে শ্রীজাতু দেখে অমিয়ের চোখ ভিজে গেছে। অমিয় শ্রীজাতুর হাতের ভিতর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে 2 কদম এগিয়ে গিয়ে চোখের জলটা মুছে শ্রীজাতুর দিকে পিঠ করে দৃঢ় গলায় বলে, তোমার কাছে এগুলো সত্যি হলেও আমি মনে করি এখন আমি যাকে আমার মেয়ে বলছি সেই আমার হারিয়ে যাওয়া ঐশী, আর ওর ভালোর জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করব। বলেই অমিয় ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে শুরু করলো। এদিকে শ্রীজাতও অমিয়ের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সবকিছু এতটা সহজ নয় অমিয়। ঐশীরও কিছু চাওয়া পাওয়া আছে, আর সেগুলো তোমাকে মেনে নিতে হবে। তুমি এভাবে ওর উপর সবটা চাপিয়ে দিতে পারো না। ঐশী একটা ফুলের বুকে হাতে করিডোর দিয়ে এগিয়ে যেতে থাকে কৃষের কেবিনের দিকে। পরনে একাডেমি স্যুট, ওখান থেকে ডিরেক্ট এখানে এসেছে কারণ বাড়িতে কেউ জানতে পারলে আবারও অশান্তি শুরু হবে। কিন্তু ঐশী বুঝতে পারছে না হঠাৎ ওর নান্না এতটা রেগে গেল কেন ঐশীর ডক্টর বোসকে দেখতে আসা নিয়ে। কিন্তু অমিয় যতই বলুক ঐশীর তো একটা গিল্ট ফিল আছে। ওর বারবার মনে হচ্ছে ওর কথাগুলো শুনেই ডক্টর বোস এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওনার সাথে এতটা খারাপ ব্যবহার না করে বুঝিয়ে বললে হয়তো এমনটা হতো না। দেখতে দেখতে ঐশী এসে দাঁড়ায় কৃষের কেবিনের সামনে। ঐশী যেহেতু ডক্টর চক্রবর্তীর মেয়ে, তাই ভিজিটিং আওয়ার ছাড়াও দেখা করার পারমিশন আদায় করতে পেরেছে। ঐশী একটা বড় শ্বাস টেনে কেবিনের দরজাটা ঠেলে ভিতরে পৌঁছয়। ভিতরে গিয়ে ঐশী দেখে ডক্টর বোস এখন চোখ বন্ধ করে শুয়ে আছেন। ঐশী ধীরে সুস্থে ফুলের বুকেটা বেডের পাশে টেবিলটায় রেখে দিল এবং পাশের চেয়ারে বসলো। ঐশীর উপস্থিতি এখনো টের পায়নি কৃষ। ঐশী কি করবে বুঝতে পারে না। পর মুহূর্তে দেখে ডক্টর বোসের হাতটা বেডের পাশে রাখা। ঐশী আর কিছু না ভেবে হাতের উপর হাত রেখে ধীর স্বরে বলে, কেমন আছেন এখন? সাথে সাথে কৃষ চোখ খুলে পাশে তাকিয়ে দেখে ঐশী বসে আছে। হঠাৎ ওর ঠোঁটের কোণে এক আনন্দের হাসি খেলে যায়, কিন্তু পর মুহূর্তেই সেটা বিলীন হয়ে যায়, আর চোখের কোণে এক রাশ অভিমান জমে যায়। কৃষ মুখটা ফিরিয়ে নিতে শুরু করতে ঐশী আগের মতোই বলে, আমি জানি আপনি হয়তো আমার সাথে কথা বলতে চান না, কিন্তু আমার কিছু বলার ছিল। আসলে ডক্টর বোস, আমি কাল ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম আপনার কথাগুলো শুনে, তাই আপনাকে কথা শুনিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি বলুন না, একটা মানুষ যদি আপনার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলে তাহলে রাগ হওয়াটা কি স্বাভাবিক না? কৃষ পুনরায় ধীরে ধীরে ঐশীর মুখের দিকে তাকায়। ঐশী আবারও বলতে শুরু করে, আমি কোনো দোষ করেছি বলে আমার তো মনে হয় না, কিন্তু আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি ইচ্ছে করে কিন্তু আপনাকে কষ্ট দিতে চাইনি। ঐশী কথাগুলো বলে চুপ করে থাকলে কৃষ অভিমানী সুরে কথা বলে ওঠে, তবে এখন এখানে কেন এসেছেন? আপনাকে দেখতে। ঐশী সাথে সাথে উত্তর দেয়, আপনাকে এভাবে দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এটাই আমি চাই। কৃষের চোখে নীরব অভিমান দেখা দেয়। কৃষ গম্ভীর গলায় কথা বলে ওঠে, আর কিছু বলবেন? না, ঐশী মাথা নাড়ে, এটুকুই বলার ছিল। তবে আপনি আসতে পারেন। কৃষের এই কথাটা ঐশীর মনে লাগে। অজান্তে কেমন একটা ব্যথা লাগে বুকের বাম পাশে। ঐশী আর কিছু না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কয়েক পা এগিয়ে গিয়ে পুনরায় পিছন ফিরে তাকায়, দেখে কৃষ ওর দিক থেকে মুখ ফিরিয়ে আছে।
ঐশী শুকনো মুখে কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ঐশী বেরিয়ে যেতে কৃষ দরজার দিকে তাকায়। কৃষের দুই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। কৃষের খবরটা শোনার পর মৃণালিনী আর শান্ত হয়ে বাড়িতে বসে থাকতে পারেনি। ছুটে এসেছে অর্জুনকে সাথে নিয়ে কলকাতা থেকে হায়দ্রাবাদ। আজ কৃষকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে, তাই সকলেই হসপিটালে উপস্থিত। মৃণালিনী কান্না ভেজা গলায় কৃষের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কেন কেন করলি তুই এটা কৃষ? একবার আমাদের কথা তুই ভাবলি না? একবারও না? হ্যাঁ? ভাবলি না তুই চলে গেলে তোর বুড়ো বাবা মাটার কি হবে? সরি মা। কৃষ মৃণালিনীর হাতটা ধরে ধীর গলায় বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আবেগের বশে এমন একটা কাজ করে ফেলেছি, আর কখনো আমি এমন কোনো পদক্ষেপ নেব না। আই এম সরি। মৃণালিনী কৃষের গায়ে হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। কৃষ মৃণালিনীকে জড়িয়ে ধরে। মা ছেলের এই আবেগঘন মুহূর্ত দেখে রুমে উপস্থিত সকলের চোখে জল চলে আসে। দিব্যজ্যোতি কেবিনের দরজাটা খুলে ভেতরে এসে হাসি মুখে কথা বলে ওঠে, ডিসচার্জ পেপার পেয়ে গেছি, এবার আমরা কৃষকে নিয়ে ফিরতে পারি। কথাটা শুনে সকলেই ভীষণ খুশি হয়। কিয়ারা আর অর্জুন হাতে হাতে জিনিসপত্রগুলো গোছাতে থাকে। কৃষরা কেবিন থেকে বেরিয়ে লিফটের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ঐশী অন্য পাশে লিফট করে 4th ফ্লোরে উঠে আসে। করিডোর দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে কৃষের কেবিনের দিকে। হাসি মুখে কেবিনের দরজা খুলে ভিতরে যেতে দেখে সেখানে ডক্টর বোস নেই। তার পরিবর্তে হসপিটাল স্টাফ রুম ক্লিন করছে। ঐশীর সাথে সাথে বাইরে বেরিয়ে আসতে দেখে একজন নার্স সামনে দিয়ে যাচ্ছে। ঐশী তাকে জিজ্ঞাসা করে, Dr. Bose was in this room. Where did he go? নার্স উত্তর দেয়, Dr. Bose was discharged today. Just now they left here. Thank you. মুখে থ্যাংক ইউ বলে তারপর মনে মনে ঐশী ভাবে, আমাকে ডক্টর বোসের সাথে একবার দেখা করতেই হবে। এটা ভেবেই ঐশী লিফটের দিকে ছুটে যায়। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বাটনে প্রেস করে। অমিয় নিজের ঘরের আরাম কেদারাটায় গা এলিয়ে চোখের উপর হাত রেখে বসে আছে। ইন্দিরা চায়ের কাপ হাতে ঘরে এসে অমিয়কে এভাবে বসে থাকতে দেখে ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে। টেবিলের ওপর চায়ের কাপটা নামিয়ে রেখে এগিয়ে যায় অমিয়র দিকে। কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, কি হয়েছে তোমার? আর এত সকালে কোথায় গিয়েছিলে? "আহ, অমিয় চোখের ওপর থেকে হাত সরিয়ে ভারী গলায় বলে, সৃজা তোর বাড়ি। কি? ইন্দিরা অবাক হয়ে প্রশ্ন করে, সৃজা তোর বাড়ি? এত সকালে হঠাৎ? হ্যাঁ, অমিয় আগের মতোই টোনে বলতে থাকে, কিছু বোঝাপড়া করতে। বোঝাপড়া? ইন্দিরার কথাটা শুনে এবার সত্যি কেমন একটা লাগে। ও অমিয়র সামনে বিছানায় বসে চোখে চোখ রেখে কথা বলে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যেটা বলতে চাও সেটা সোজাসুজি বলো আমাকে অমিয়। ওই ডক্টর বোসের সাথে ঐশীর মেলামেশাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। কঠিন গলায় কথা বলতে থাকে অমিয়। আমি চাই না ও ডক্টর বোসের সাথে মেলামেশা করুক বা যোগাযোগ রাখুক। আমি শ্রীজাতকে এটাই বলতে গিয়েছিলাম। ও যেন ঐশীর মাথায় ডক্টর বোসের ভূতটা না ঢোকায়। ডক্টর বোস ওনার পেশেন্ট, ও ওনার চিকিৎসা করুক, কোনো সমস্যা নেই, কিন্তু ওনার সুস্থতার জন্য যেন আমার মেয়েকে ব্যবহার না করা হয়। কথাগুলো বলতে বলতে আমিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ইন্দিরাও সাথে সাথে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে একরাশ বিরক্তি নিয়ে বলে, তুমি আবার ঐশীর ওপর সবটা চাপিয়ে দিতে চাইছো? ঐশীর যথেষ্ট বয়স হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা ওর আছে। ও নিজের ভালোটা বোঝে, ওকে এভাবে আটকানোর চেষ্টা তুমি করো না অমিয়। আমি জানি ইন্দিরা। ইন্দিরার কথায় অমিয় রেগে যায়। ঐশীর জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমাকে বোঝাতে এসো না তুমি সেটা। না, তুমি বোঝো না। ইন্দিরা গলা চড়িয়ে কথা বলতে শুরু করে। কোনটা ঐশীর জন্য ভালো আর কোনটা মন্দ তুমি সেটা বোঝো না। যদি তুমি বুঝতে তবে আমার মেয়েটা আজ আমার সাথে থাকতো। ইন্দিরা! ইন্দিরার কথায় ব্যথিত নয়নে অমিয় তাকায় ওর দিকে। ইন্দিরা দৃঢ় স্বরে পুনরায় বলে, যা বলছি একদম ঠিক বলছি অমিয়। তুমি ঐশীর ওপর একদম নিজের মতামত চাপিয়ে দেবে না। ঐশীর যেটা ভালো লাগে সেটা ওকে করতে দাও। আর এটাই আমার তোমার কাছে চাওয়া। আশা করি আমার এটুকু চাওয়া তুমি পূরণ করবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। এই বলে ইন্দিরা ঘর থেকে বেরিয়ে যায়। অমিয় দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ে। এক বুক ফাটা বেদনা অমিয়কে গ্রাস করে। লিফট থেকে নেমে ঐশী দৌড়তে শুরু করে। বেশ কিছুটা দৌড়ে এসে দেখে সামনে এগিয়ে যাচ্ছে ডক্টর বোস, আর তার পরিবার রয়েছে সাথে। ঐশী চিৎকার করে ডাকে, ডক্টর বোস! সাথে সাথে কৃষের পা থমকে দাঁড়িয়ে যায়, আর ওর সাথে সাথে বাকিদেরও। মৃণালিনীর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, শ্রী। সকলে পিছন ফিরে তাকাতে দেখে ঐশী ছুটতে ছুটতে ওদের দিকে এগিয়ে আসছে। একদম কৃষের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, I'm sorry, Dr. Bose. মৃণালিনী অবাক চোখে ঐশীকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঐশীর এরকম অবস্থা দেখে কৃষ বেশ অবাক হয়ে যায়। আপনি এখানে? আপনার সাথে দেখা করতে এসেছিলাম। ঐশী নিজের ব্যাগ থেকে কিছু একটা বার করতে করতে বলে,
কিন্তু আপনার কেবিনে গিয়ে দেখি আপনি ওখানে নেই। একজন নার্সের কাছ থেকে জানলাম আজ আপনার ডিসচার্জ হয়ে গেছে আর আপনি এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন। তাই ছুটে ছুটে এলাম আপনাকে এটা দেবো বলে। বলি ঐশী একটা কার্ড আর একটা ছোট্ট গিফট পেপার মোড়া বক্স এগিয়ে দেয় ক্রিসের দিকে। ক্রিস সেটার দিকে একবার তাকিয়ে পুনরায় ঐশীর দিকে তাকায়। ক্রিস কিছু বলবে তার আগেই ঐশী ওর স্বভাব সিদ্ধ মিষ্টি ভাবটাতে বলে, জানি আপনি এটাই বলবেন। আমি হঠাৎ আপনাকে এসব দিচ্ছে কেন, আসলে এই হসপিটালে যেসব পেশেন্টের সাথে আমার দেখা হয়, কথা হয় এবং তাদের সাথে একটা অজানা টান অনুভব করি, তাদেরই আমি এরকম একটা গিফট দিই। তাই আপনার জন্য এটা এনেছিলাম আমি। প্লিজ না করবেন না। ঐশীর কথাগুলোতে ক্রিস আর সত্যি না করতে পারে না। ঐশীর হাত থেকে গিফট নিয়ে নেয়। ঐশী মৃণালিনীর দিকে তাকিয়ে হেসে বলে, এটা বুঝি আপনার মা? হুম। মৃদু স্বরে উত্তর দেয় ক্রিস। ঐশী হাত জো করে বলে, নমস্কার আন্টি, আমি ঐশী চক্রবর্তী। মৃণালিনী ভ্যাবাচাকা ভাবটা মুখে রেখেই হাত জোর করে বলে, নমস্কার, আমি মৃণালিনী বোস। ঐশী হাসি মুখে বলে, ভীষণ ভালো লাগলো আপনাকে এখানে দেখে। প্রয়োজন হলে আমাদের হসপিটালে আবারও আসবেন। এখন তবে আমি আসি, আবারও পরে দেখা হবে কখনো। আর ডক্টর বোসের খেয়াল রাখবেন। আসছি। এই বলেই ঐশী বাকিদের সাথে হাসি বিনিময় করে সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে মৃণালিনী এখনো ঐশীর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তার সাথে সাথে কৃষও। ঘড়ির কাঁটা বেলা 12টা ছুঁই ছুঁই। ইন্দিরা সবে রান্না সেরে একটু গান শুনতে বসেছে। কলিং বেলের আওয়াজ কানে আসে। একরাশ বিরক্তি নিয়ে ইন্দিরা বলে, ওহ, এখন আবার কে এলো? বলতে বলতে সোফা ছেড়ে উঠে এগিয়ে যায় দরজার দিকে। দরজাটা খুলতে একজন অপরিচিত ভদ্রমহিলাকে দেখে ইন্দিরা শান্ত স্বরে প্রশ্ন করে, কাকে চাই? মহিলা হাত জোর করে হাসি মুখে বলে, নমস্কার, আমি মৃণালিনী বোস, ডক্টর কৃষ্ণ বোসের মা। আপনি ঐশীর মা তো? ইন্দিরা কিছুটা আশ্চর্য হয়ে বলে, ডক্টর বোসের মা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? মৃণালিনী মুখে হাসি রেখেই বলে, ভিতরে বসে কথা বলি, বাইরে ভীষণ গরম। মৃণালিনীর কথা ইন্দিরা লজ্জিত বোধ করে বলে, সরি সরি, প্লিজ প্লিজ ভেতরে আসুন। মৃণালিনী ভিতরে এসে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ইন্দিরা মুখে হাসি এনে বলে, এই গরমে ঠান্ডা শরবত বানিয়ে দিই। মৃণালিনী আগের মতোই হেসে বলে, এক গ্লাস ঠান্ডা জল হলেই হবে। ইন্দিরা আন্তরিকভাবে বলে, প্লিজ এখানে বসুন, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। ইন্দিরার কথা মতো মৃণালিনী সোফায় বসে আছে আর ইন্দিরা চলে যায় কিচেনে জল আনতে। মৃণালিনীর জন্য কিছু ঘরে বানানো স্ন্যাক্স আর জল নিয়ে কিছুক্ষণের মধ্যেই হাজির হয় ইন্দিরা। ট্রেটা টেবিলে রাখতে মৃণালিনী এত খাবার দেখে বলে, আরে করেছেনটা কি? এত খাবার আনলেন কেন? মানে আমি তো কেবল জল চাইলাম। ইন্দিরা মৃণালিনীর পাশের আরেকটি সোফা ছিল, সেটায় বসে বলল, তাই বললে হয়? আপনিও তো একজন গৃহিণী, আপনার বাড়িতে অতিথি গেলে আপনি কি তাকে শুধু জল দিতে পারেন? মৃণালিনী হেসে মাথা নেড়ে না বলে। ইন্দিরা সেটা দেখে বলে, তবে আমি কিভাবে শুধু জলটুকু আপনাকে দিই বলুন তো? তাছাড়া এগুলো সবই আমার নিজের হাতে বানানো, বাইরে থেকে কেনা নয়। আসলে ঐশীর বাইরের খাবার খাওয়া বারণ, তো আমি ওকে এই সমস্ত নিজের হাতে একটু বানিয়ে দিই। মৃণালিনী কিছু নিমকি মুখে দিয়ে বলে, ঐশী কি অসুস্থ? ইন্দিরা কথাটা শুনে একটু থতমত খেয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে জোর করে হেসে বলে, আরে না না, ও অসুস্থ না। আসলে ঐশী তো মাউন্টেন ক্লাইম্বার, তাই ওকে স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয়। মৃণালিনী ইন্দিরার হাতের খাবারগুলো খেতে থাকে আর চারিপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। ইন্দিরার কেমন যেন অস্বস্তি হয়। মনে মনে ভাবে, মৃণালিনী দেবী হঠাৎ আমাদের বাড়িতে কেন? তবে কি ওনার ছেলের মতো উনিও বিশ্বাস করতে শুরু করেছেন যে ঐশী ওনাদের বাড়ির বউ? না না, এটা যদি হয় তবে তো ভীষণ মুশকিল হবে। আমি অমিয়কে চিনি, এসব জানতে পারলে ও দক্ষ চক্ষু বাঁধিয়ে দেবে। উনি আমাকে কি বলতে এসেছেন? ইন্দিরা যখন এসব কথা ভাবতে ব্যস্ত তখন মৃণালিনী আগের মতোই বলল, মিসেস চক্রবর্তী, আপনি হয়তো ভাবছেন আমি হঠাৎ কেন আপনাদের বাড়িতে, তাই তো? ইন্দিরা একটু অপ্রস্তুত হয়ে যায়। মৃণালিনী ওর মনের কথা বুঝতে পেরে গেছে এটা ভেবে, কিন্তু পর মুহূর্তে সেই ভাবটা কাটিয়ে বলে, হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, তাই না মৃণালিনী দেবী? মৃণালিনী হাতে থাকা জলের গ্লাসটা নামিয়ে রেখে বলে, আসলে আমি আপনাকে কিছু ডিটেল কথা বলতে এসেছি। ইন্দিরা একটু অবাক হয়। ডিটেল কথা? তা আবার আমাকে বলতে এসেছেন? মৃণালিনী মাথা নেড়ে বলে,
আপনাকেই বলতে এসেছি। আমার মনে হলো আপনি কথাগুলো বেশি ভালো করে বুঝবেন। ইন্দিরা সাথে সাথে বলে, কি কথা বলুন? মৃণালিনী বলতে শুরু করলো। দেখুন, আজ থেকে 4 বছর আগের কথা। আমার ছেলে, ছেলের বউ এবং আমাদের পরিবারের আর কিছুজন মিলে গ্যাংটক বেড়াতে যায়। আর সেখানে গিয়ে মৃণালিনী ভেঙে চড়ে সব কথা বলতে থাকে ইন্দিরাকে, আর ইন্দিরাও সব কথা মন দিয়ে শুনতে শুরু করে। মৃণালিনীর মুখে সবটা শুনে ইন্দিরার সারা শরীরে অজানা ভয়ে শিহরণ খেলে যায়। ইন্দিরা ভীত কণ্ঠে প্রশ্ন করে, আপনার বৌমার সাথে কবে হয়েছিল এই ঘটনাটা? মৃণালিনী ধীর গলায় বলে, 18 মে। শেষ কথাটা শুনে ইন্দিরা আর স্থির থাকতে পারে না। নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভয়ার্ত ভাবটা চাপা দেওয়ার চেষ্টা করে বলে, এসব কথা হঠাৎ আপনি আমাকে শোনাতে এসেছেন কেন? মৃণালিনী নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনিও তো একজন মা, আপনি বুঝতে পারবেন একজন সন্তান হারানোর কি ব্যথা। মৃণালিনীর কথায় ইন্দিরা মনে মনে ভাবে, সেটা আমার চেয়ে আর কেউ ভালো বুঝবে না, কিন্তু আপনাকে তো আমি সে কথা প্রকাশ করতে পারবো না। মৃণালিনী পুনরায় ইন্দিরার কাছে এগিয়ে গিয়ে আকুতি করে বলে, সত্যি করে বলুন না, বলুন না মিসেস চক্রবর্তী, ওই ঐশী কি আপনাদের মেয়ে? ইন্দিরা বিরক্ত হয়ে বলে, এটা কোন ধরনের কথা? ঐশী আমাদের মেয়ে নয়তো কে? মৃণালিনী আগের মতোই বলে, আমার ছেলের আর আমার বারবার মনে হচ্ছে যে ও আমাদের স্ত্রী। ইন্দিরা প্রচন্ড রিয়াক্ট করে বলে, কি আবল তাবল বলছেন বলুন তো? সেই তখন থেকে আপনি, আপনার মনে হচ্ছে তো আমি কি করব? প্রমাণ চাই, তাই না? হ্যাঁ, প্রমাণ চাই তো আপনার। দাঁড়ান। এই বলে ইন্দিরা ভিতরের ঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে একগুচ্ছ অ্যালবাম নিয়ে। মৃণালিনীর সামনে অ্যালবামগুলো তুলে ধরে। এই দেখুন, দেখুন না, দেখুন, এই দেখুন, এটা ঐশীর জন্মের ছবি, এটা ওর অন্নপ্রাশনের, আর এটা স্কুলের প্রথম দিন। এভাবে গড়গড় করে একটা একটা ছবি দেখিয়ে বলতে থাকে ইন্দিরা। সবটা দেখে বুঝে মৃণালিনী হাল ছেড়ে হাত জোর করে বলে, আপনার সময় নষ্ট করার জন্য ক্ষমা করবেন, আমি আজ আসি। ভালো থাকবেন আপনারা। মৃণালিনী মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর চোখ যায় দেওয়ালে টাঙানো একটা অনেক বড় ঐশীর ছবির দিকে। ছবিটা ভালো করে দেখে মৃণালিনী। সামনে থেকে দেখা ঐশী আর ছবির এই ঐশীর মধ্যে কোথাও একটা অমিল আছে, কিন্তু সেটা কি? মৃণালিনীকে ওভাবে ছবিটা দেখতে দেখে ইন্দিরা মনে মনে ভাবে, ইনি আবার দাঁড়িয়ে গেলেন কেন? মৃণালিনী ছবিটা দেখে আনমনে সামনে এগিয়ে যেতে ওর ধাক্কা হয় ঐশীর সাথে। মৃণালিনীকে দেখে ঐশী অবাক হয়ে বলে, আরে আন্টি, আপনি এখানে? মৃণালিনী মৃদু হেসে বলে, তোমার মায়ের সাথে একটু দরকার ছিল। ঐশীর কথাটা কেমন যেন কানে লাগে। ওর মায়ের সাথে দরকার? একজন অপরিচিত মহিলার সাথে কিসের দরকার? এসব প্রশ্নই কিলবিল করছিল ঐশীর মাথায়। হঠাৎ ইন্দিরা আর ঐশীকে চমকে মৃণালিনী প্রশ্ন করে, আচ্ছা, তোমার ঠোঁটের ডান দিকে ওপরের দৃশ্যমান কালো তিলটা, মানে ওই ছোট্ট কালো তিলটা কোথায় ঐশী? কথাটা শুনে ইন্দিরা মনে মনে ভয় পেলেও ঐশী নির্ভীকভাবে বলে, আসলে 4 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে আমার মুখের একটা পাশ ক্ষতবিক্ষত হয়ে যায়, যেটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুনরায় ঠিক করা হয়। কথাটা শোনা মাত্র মৃণালিনীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও যেন কিছু একটা ক্লু পেয়ে যায়। হাসি মুখে ঐশীর উদ্দেশ্যে বলে, আজ আসি, পরে কোনো একদিন আবার আসবো। এই বলে মৃণালিনী বাড়ির বাইরে চলে যায়। আর এদিকে ঐশী আর ইন্দিরা কিছু না বুঝে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাতে আমিও হসপিটাল থেকে বাড়ি ফিরে আসতে ইন্দিরা ওর পায়ে পায়ে ঘরে উপস্থিত হয়। ইন্দিরাকে এই সময় এভাবে ঘরে আসতে দেখে আমি একটু অবাক হয়। কি ব্যাপার, তুমি এই সময় এ ঘরে? তোমার তো এখন ঐশীর ঘরে থাকার কথা। ইন্দিরা শুকনো মুখে বিছানায় বসে পড়ে। অমিয়র এবার চিন্তা হতে শুরু করে ইন্দিরাকে দেখে। ইন্দিরার পাশে বসে শান্ত করায় অমিয় জিজ্ঞেস করে, কি হয়েছে ইন্দিরা, তোমার মুখটা এরকম লাগছে কেন? অমিয়র শান্ত কণ্ঠস্বরে ইন্দিরা আর নিজেকে আটকে রাখতে পারে না। ডুকরে কেঁদে ওঠে অমিয়কে জড়িয়ে ধরে। ইন্দিরার এমন আচরণে অমিয়ের চিন্তাটা দ্বিগুণ হয়ে যায়। অমিয় ইন্দিরার পিঠে হাত রেখে পুনরায় শান্ত গলায় জিজ্ঞেস করে, এভাবে কাঁদছো কেন ইন্দিরা? কি হয়েছে বলবে তো? ইন্দিরা কান্না জড়ানো গলায় বলে, আমার মনে হয় আবারও আমরা ঐশীকে হারিয়ে ফেলবো। আবারও সেই সময় আমাদের ফিরে আসতে চলেছে, যেখানে আমরা দুজন আর ঐশীকে কাছে পাবো না। কি করেছো তুমি? অমিয় বিদ্যুৎ পৃষ্ঠের মতো ইন্দিরাকে ছেড়ে উঠে বসে। ইন্দিরা,
কাকে কি বলে দিয়েছো তুমি? আমি কাউকে কিচ্ছু বলিনি আমিও। ইন্দিরা কাঁদতে কাঁদতে কথা বলতে থাকে। আজ দুপুরে ডক্টর বোসের মা এসেছিলেন আমাদের বাড়িতে। উনি ওনার বৌমার অ্যাক্সিডেন্ট সম্পর্কে সব তথ্য আমাকে জানিয়েছেন, আর তাতে এটা স্পষ্ট আমাদের ঐশী ওনাদের স্ত্রী। কি? অমিয় ইন্দিরাকে জেরা করে বলে ওঠে, তুমি কি সেটা বলে দিয়েছো নাকি ওনাকে? না না, আমি কিচ্ছু বলিনি, কিন্তু উনি অনেক রকম ভাবে আমার থেকে কথা আদায় করতে চাইছিলেন। আমি চুপ করেছিলাম। এমনকি ছোট থেকে ঐশীর বড় হওয়া পর্যন্ত সব ছবি ওনাকে দেখাতে উনি দমেও গিয়েছিলেন, কিন্তু শেষে। ইন্দিরা থেমে যায়। অমিয় উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, কিন্তু শেষে কি ইন্দিরা? শেষে ঐশী ওনাকে জানিয়ে দেয় ওর 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য প্লাস্টিক সার্জারি হয়। আর সেটা শুনে আশা করি মৃণালিনী দেবী স্পষ্ট বুঝতে পেরেছেন আমরা মিথ্যে কথা বলছি। না, এটা দিয়ে কিছু প্রমাণ করা যাবে না। অমিয় দৃঢ় গলায় বলে ওঠে, 4 বছর আগে কি অন্য কারো অ্যাক্সিডেন্ট হতে পারে না নাকি? তাছাড়া এখানে তো কেউ জানে না আমরা ঐশীকে গ্যাংটক থেকে পেয়েছিলাম। সকলে জানে ঐশীর অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউকেতে। চিকিৎসাও তো এখানকার হসপিটালে হয়নি, সবটাই হয়েছে বাইরে। তার মানে কোনো প্রমাণ নেই এখানে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি সবটা ম্যানেজ করে নেবো। আর দরকার পড়লে কয়েক মাসের জন্য আমি ঐশীকে দেশের বাইরে পাঠিয়ে দেবো। ইন্দিরা আর কিছু বলতে না পেরে চুপ করে থাকে। অমিয় নিজের মধ্যে প্ল্যান সাজায় কিভাবে সে তাদের মেয়ে ঐশীকে নিজেদের কাছে রাখবে। মাঝে কেটে গেছে গোটা একটা দিন। পরদিন পূব আকাশে লাল রং ধরতেই ইন্দিরা ঐশীকে ডাকতে শুরু করে। ঐশী ঘুম জড়ানো গলায় বলে, আম্মা, আর একটু ঘুমাতে দাও। ইন্দিরা ঐশীর কোনো কথা কানে না তুলে ঐশীকে ঘুম থেকে উঠতে জোর করে। ঐশী ঘুম জড়ানো চোখে বিছানায় উঠে বসলে ইন্দিরা বলে, সকাল 7টায় আমাদের ইউকের ফ্লাইট, আর ঘুমালে চলে? ঐশী আকাশ থেকে পড়ার মতো করে বলে, ইউকের ফ্লাইট মানে? কখন ঠিক হলো আমাদের ইউকে যাওয়ার কথা? ইন্দিরা আলমারি থেকে ঐশীর জামা বার করতে করতে বলে, গতকাল তোর নান্না সব ঠিক করেছে। অনেকদিন থেকেই তোর মনি বলছিল যাওয়ার জন্য, আমরা না করছিলাম, কিন্তু এখন ভাবলাম সকলে গিয়ে একবার ঘুরিয়ে আসি। ঐশী যেন কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল ওর নান্না আর আম্মা? ঐশী শেষবারের মতো বলে, কিন্তু আম্মা, আমার প্র্যাকটিসের কি হবে? ইন্দিরা হাসি মুখে বলে, ওসব নিয়ে চিন্তা করিস না, তোর নান্না সব দেখে নিয়েছে। তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। ঐশী ওর আম্মার উপর আর কিছু বলতে পারে না। ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম। ইন্দিরা একটা দীর্ঘশ্বাস ফেলে। অমিয়দের গাড়ি নিজের গতিতে ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে। গাড়ির মধ্যে অসম্ভব নিস্তব্ধতা। অমিয়, ইন্দিরা, ঐশী কারো মুখে কোনো কথা নেই। সকলে একদম চুপ। আর তাদের এই নীরবতাতে গাড়ির মধ্যে এক ভারী বাতাসের সৃষ্টি হয়েছে। জানলার বাইরে চোখ রেখে ঐশী মনে মনে ভাবে, নান্না আর আম্মাকে এতটা অস্বাভাবিক লাগছে কেন আমার? ওরা কি কোনো কিছু নিয়ে টেনশনে আছে? মনি তো আগেও বহুবার বলেছে ওদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু নান্না সবসময় সেটা এড়িয়ে গেছে কাজের অজুহাত দিয়ে। আর আজ সেই নান্না নিজে থেকে আমাদের সকলকে নিয়ে মনির বাড়ি যাচ্ছে। না না না, কিছুতেই আমি হিসাবটা মেলাতে পারছি না। এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? অমিয় তখন কাঁচের বাইরে দিয়ে শহরটাকে দেখছে। স্বচ্ছ কাঁচ ভেদ করে শহরটাকে দেখতে দেখতে মনে মনে ভাবে অমিয়, তুই আমাদের মেয়ে ঐশী, তোকে আমরা কারো হাতে তুলে দেব না। তার জন্য যদি আমাকে দেশ ছাড়তে হয় তাতেও আমি রাজি। কিন্তু 5 বছর আগে যে দিন আমরা কাটিয়েছি সেদিন আমি বা ইন্দিরা কেউই কাটাতে পারবো না। তাই আমরা তোকে মিথ্যে বলে ইউকে নিয়ে যাচ্ছি। কারো ক্ষমতা নেই তোকে আমাদের থেকে কেড়ে নেওয়ার। অমিয়ের চোখে অসম্ভব যে মাঝে মাঝে ইন্দিরার চোখ জলে ভিজে যাচ্ছে। সকলের অলক্ষ্যে কায়দা করে চোখের জল মুছে নিতে নিতে ভাবে, আমরা কি এটা ঠিক করছি? নিজের সাথে মেয়েটাকে এত দূরে নিয়ে চলে যাচ্ছি। এরপর যদি কখনো ঐশীর সবটা মনে পড়ে, ওকে আমাদের ক্ষমা করতে পারবে মেনে নিতে যেটা আমরা ওর সাথে এখন করছি, যেটা করে এসেছি? আমরা হয়তো অনেক বড় পাপ করছি। চাপা কান্না এসে জড়ো হয় ইন্দিরার বুকে। ডক্টর শ্রীজাতর বাড়ি থেকে সব সত্যিটা জেনে দ্রুত গতিতে বাড়ির বাইরে বেরিয়ে আসে কৃষেরা। কৃষ ভীষণ উত্তেজিত। গাড়ি দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে ডক্টর অমিয়র বাড়ির উদ্দেশ্যে। কৃষ এক বুক আশা নিয়ে মৃণালিনীকে বলে, আমরা স্ত্রীকে পাবো তো মা? কেন পাবো না? মৃণালিনী কৃষের হাত দুটো ধরে চাপা স্বরে বলে, আমাদের দুঃখের দিন শেষ কৃষ, এবার আমাদের সুখের দিন শুরু হয়েছে। আমাদের পরিবারটা আবারও সম্পূর্ণ হয়ে যাবে। কৃষের চোখে আশার আলো, মৃণালিনীর মুখে সত্য উদ্ঘাটনের শান্তি। কিয়ারা আবেগপ্রবণ স্বরে বলে, আমি তো এখনো ভাবতে পারছি না যে আমরা সত্যি সত্যি স্ত্রীকে পেয়েছি। ওই ঐশী আমাদের স্ত্রী। কিন্তু ওর বাবা মা কি আমাদের সাথে ওকে যেতে দেবে? কেন যেতে দেবে না?
সাথে সাথে দৈবায়ন কথা বলে ওঠে। আমাদের কাছে প্রমাণ আছে যে ওদের ঐশী আমাদের স্ত্রী। তবে কিসের বাধা? হ্যাঁ, কিসের বাধা এত? এবার শুধু মুখোমুখি দাঁড়ানোর অপেক্ষা। তাড়াতাড়ি গাড়ি চালাবো। দিব্যজ্যোতি ঝড়ের গতিতে গাড়ি চালাতে শুরু করে, আর বাকিরা সময় গুনতে থাকে কখন তারা স্ত্রীকে দেখতে পাবে। কৃষ্ণের গাড়ি ডক্টর অমিয়ের বাড়ির সামনে থামতে গাড়ি থেকে ওরা সকলে দ্রুত বেরিয়ে আসে। কৃষ যেন আর ধৈর্য ধরতে পারছে না স্ত্রীর সাথে দেখা করার জন্য। কৃষ সবার আগে এগিয়ে যায় সামনের দিকে, কিন্তু কিছুটা গিয়েই ও বাড়ির গেটে তালা দেখে থমকে দাঁড়িয়ে যায়। ওর পিছনে বাকিরাও এসে দাঁড়ায়। মৃণালিনী অবাক হয়ে প্রশ্ন করে, কিরে, থমকে দাঁড়িয়ে গেলি কেন? মা। কৃষ তালার দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, গেটের তালা ঝুলছে। তবে কি ওনারা কিছু বুঝতে পেরে স্ত্রীকে নিয়ে কোথাও চলে গেলেন? গেলেও আর কত দূর যাবেন? কঠিন স্বরে বলে ওঠে কৃষ। একবার যখন জানতে পেরেছি ঐশী আমাদের স্ত্রী, তখন পৃথিবীর যে কোনাতেই ডক্টর চক্রবর্তী ওকে লুকিয়ে রাখুক না কেন, ওকে আমি ঠিক খুঁজে বের করবই। দিব্যজ্যোতি, ডক্টর শ্রীজাতকে ফোন করো। দিব্যজ্যোতির সাথে সাথে কৃষের কথায় সম্মতি দিয়ে বলে ওঠে। এক্ষুনি করছি। সকলে কৃষকে দেখে একটু অবাক হয়। এ যেন সেই আগের কৃষ, যার চোখে সবসময় লেগে থাকতো এক অদম্য জেদ, নিজের চাওয়াটাকে যে কোনো মূল্যে পাওয়ার অঙ্গীকার। আজ যেন সবার চোখে সেই কৃষ ধরা দিয়েছে। আজ সে তার অর্ধাঙ্গিনীকে পাওয়ার জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত। সেখানে ডক্টর অমিয় তো অনেক তুচ্ছ একজন। ডক্টর শ্রীজাতর সাথে কথা বলে দিব্যজ্যোতি উদ্বিগ্ন গলায় বলে ওঠে, আমাদের এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে। ওদিক থেকে ডক্টর শ্রীজাতও আসছেন। ডক্টর শ্রীজাত নিজের সোর্সের মাধ্যমে জানতে পেরেছেন ডক্টর চক্রবর্তী ওনার ফ্যামিলি নিয়ে ইউকে যাচ্ছেন। আমাদের এক্ষুনি যেতে হবে, দেরি করলে হবে না। ঠিক কথা। সকলে আর এক মুহূর্ত নষ্ট না করে গাড়িতে উঠতে শুরু করলো। মৃণালিনী ভয়ার্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু ডক্টর চক্রবর্তী একদম এটা ঠিক করছেন না। ওনাকে আমাদের স্ত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হবে। এরকম পাগলামি করলে কখনোই চলবে না। মৃণালিনীর কথায় বাকিরাও সম্মতি জানালো। দিব্যজ্যোতির গাড়ি শহরের ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে। গাড়ির মধ্যে উপস্থিত সকলের মনের মধ্যে চাপা উত্তেজনা আর অপ্রকাশিত ভয় কাজ করছে। এয়ারপোর্টের ওয়েটিং প্লেসে বসে আছে ঐশী আর ইন্দিরা। এখনো বোর্ডিং শুরু হয়নি। অমিয় গেছে ওদের জন্য কিছু খাবার আনতে, কারণ অনেকটা সকালে সকলে বেরিয়েছে আর তেমন কিছু খাওয়া হয়নি কারোরই। ইন্দিরা থমথমে মুখে চুপ করে বসে আছে। ঐশী ইন্দিরার মুখের দিকে তাকিয়ে মনে মনে কথা গুছিয়ে হঠাৎ ইন্দিরার হাতটা ধরে শান্ত গলায় বলল, আম্মা। ঐশীর এমন ডাকটা যেন ইন্দিরার বুকে লাগলো। এক মন উথাল পাথাল করা অনুভূতি কাজ করে ওই একটা শব্দের মধ্যে। ইন্দিরার মনে শঙ্কা জাগে, যদি আর কোনোদিন এই শব্দটা ও ঐশীর মুখ থেকে আর শুনতে না পায়, তখন কি হবে? ঐশী পুনরায় একইভাবে বলে, আম্মা, আমি আজ সকাল থেকে দেখছি তোমার আর নান্নার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। হঠাৎ আমাকে না জানিয়ে তোমরা ইউকে যাওয়ার কথা ভেবে নিলে, আর জানালে যাওয়ার আগের মুহূর্তে। তবে কি কিছু হয়েছে তোমাদের? কোনো কি প্রবলেম হয়েছে? কি হয়েছে তোমাদের? আমাকে বলা যায় না? ইন্দিরা ঐশীর কথায় ভিতর থেকে দুমড়ে মুচড়ে যেতে থাকে। ওর একটা মন বারবার বলছে ওরা ভুল করছে, কিন্তু অন্য মন বলছে এটা ছাড়া আর তো কোনো উপায় নেই ওদের কাছে। ইন্দিরা মনের সাথে অনেক যুদ্ধ করে অনেকটা সাহস সঞ্চয় করে ঐশীর হাতের ওপর অন্য হাত রেখে হেসে বলে, তেমন কিছু না রে মা। আসলে তোর নান্নার আমাদের নিয়ে একটু বেড়াতে যেতে ইচ্ছে করছিল, তাই সারপ্রাইজ দিল। ঐশীর যেন কথাটা বিশ্বাস হয় না। ও পুনরায় বলে, তাই বলে একদিনের মধ্যে এত কিছু ঠিক হয়ে গেল? ইন্দিরা এমনিতেই নিজের সাথে যুদ্ধে ক্ষতবিক্ষত ছিল, আর তার উপর ঐশীর এত প্রশ্নবাণে ওর মেজাজ খারাপ হয়ে যায়। আর ঐশীর হাতের থেকে নিজের হাত সরিয়ে নিয়ে একরাশ বিরক্তি মুখে ফুটিয়ে ঝাঁঝিয়ে বলে, একটা সহজ জিনিস নিয়ে তখন থেকে কেন এত প্রশ্ন করছিস বলতো? সহজ জিনিসটা সহজভাবে নে না। তোর নান্নার ইচ্ছা হয়েছে তাই আমরা যাচ্ছি, ব্যাস। ঐশী ইন্দিরার এমন ব্যবহারে বেশ আহত হয়। আমি তো এমনি জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে রিয়াক্ট কেন করছো? ইন্দিরা কড়া গলায় বলে, আর একটাও প্রশ্ন না করে চুপ করে বসো। আর কিছুক্ষণের মধ্যে একটা লং জার্নি আমরা শুরু করতে চলেছি, তার প্রিপারেশন নাও। ঐশী আর কিছু না বলে মুখ কালো করে বসে থাকে। ইতিমধ্যে আমিও ওদের জন্য খাবার এনে ওদের দিকে এগিয়ে দেয়। বোর্ডিং শুরু হতে চলেছে, আমি বোর্ডিং পাসটা কালেক্ট করতে গেলাম বলে আমিও সামনের দিকে এগিয়ে যায়। ঐশীও মন খারাপ নিয়ে ওর আম্মার সাথে আর কোনো কথা না বলে অমিয়র পিছন পিছন এগিয়ে যায়। ঐশী চলে যেতে ইন্দিরা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর নীরবে চোখের জল ফেলতে ফেলতে বলে, কিভাবে বোঝাই তোকে ঐশী, আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি। কৃষ্ণের গাড়ি এয়ারপোর্টের প্রায় কাছেই চলে এসেছে। তখনই ফোন করে ডক্টর শ্রীজাত। দিব্যজ্যোতি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিতে সকলে শুনতে পায় ডক্টর শ্রীজাত বলছেন, আমি সব ব্যবস্থা করে ফেলেছি আপনাদের এয়ারপোর্টের ভিতরে যাওয়ার।
আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছন, কারণ আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ভারতের মাটি ছাড়লো বলে বোর্ডিং পাস দেওয়া শুরু হয়ে গেছে। দিব্যজ্যোতি উত্তেজিত গলায় বলে ওঠে। আর 10 মিনিটের মধ্যেই আমরা ওখানে পৌঁছচ্ছি। ওকে ডক্টর চ্যাটার্জি। শ্রীজাত ফোনটা কেটে দিতে কৃষ দিব্যজ্যোতিকে বলে, যত তাড়াতাড়ি পারো আমাদের এয়ারপোর্টে পৌঁছে দাও প্লিজ। দিব্যজ্যোতি মাথা নেড়ে হ্যাঁ বলে। ওর চোখ রাস্তায় স্থির। হঠাৎ সামনের মোড়টা ঘুরতে ওরা দেখে সামনে একটা বড় জ্যাম। দিব্যজ্যোতি গাড়ির গতি কমিয়ে ব্রেক কষে। কিয়ারা উদ্বিগ্ন চোখে সামনের দিকে তাকিয়ে বলে, এটা কি হলো? এবার আমরা এয়ারপোর্টে পৌঁছবো কিভাবে? কৃষ গাড়ির দরজা খুলে কাউকে কিছু না বলে বাইরে বেরিয়ে পড়ে। মৃণালিনী কৃষকে ডাকে, ক্রিস কোথায় যাচ্ছিস? কৃষ কোনো কথার উত্তর দেয় না। বাকিরা গাড়িতে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে কৃষ ফিরে এসে চিন্তিত গলায় বলে, সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন জ্যাম ছাড়বে তার কোনো ঠিক নেই। আমি সামনে গিয়ে দেখি কোনো যানবাহন পাওয়া যায় কিনা এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। সে কি? মৃণালিনী কৃষের হাতটা ধরলো। শোন ক্রিস, তবুও তুই স্ত্রীকে নিয়েই কিন্তু ফিরিস। তাই ফিরবো মা, তাই ফিরবো। কৃষ ওর মায়ের হাতে আশ্বাসের হাত রাখে। এখন আমি আসছি বলে কৃষ জ্যামের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। আর অন্যদিকে অমিয়রা বোর্ডিং পাস পেয়ে যায়। এবার শুধু ফ্লাইট ধরে উড়ে যাওয়ার অপেক্ষা। এয়ারপোর্টের সামনে কৃষ একজনের বাইক থেকে নেমে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ। আই কান্ট এক্সপ্লেইন হাউ মাচ ইউ হ্যাভ হেল্পড মি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি কত বড় সাহায্য করলেন আমার। ভদ্রলোক মৃদু হেসে বললেন, No, no, there is nothing to thank for. It's my duty as a human being to help others in distress. না না, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা তো আমার মানুষ হিসেবে দায়িত্ব অন্যের বিপদে সাহায্য করা। কৃষ হাসি মুখে রহিমকে জড়িয়ে ধরে বলে ওঠে, See you later. Bye. রহিম কৃষের পিঠ চাপড়ে বলে। Goodbye, goodbye. কৃষ উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করে এয়ারপোর্টের দিকে। আসলে আসার সময় কৃষ কোনো যানবাহনই পাচ্ছিল না। তখনই কৃষ হতাশ হয়ে মাটিতে বসে পড়ে এবং তখনই একটা হাত এসে পড়ে কৃষের কাঁধে। কৃষ পিছনে ফিরতে দেখে একজন ভদ্রলোক, গায়ে সাদা পাজামা পাঞ্জাবি আর মাথায় টুপি। কৃষ উঠে দাঁড়ায়। ভদ্রলোক কৃষকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। কৃষ যতটুকু বলা যায় ওনাকে বলেন। তখন উনি কোনো কথা চিন্তা ভাবনা না করে কৃষকে লিফট দিতে রাজি হয়ে যান এবং কৃষকে পৌঁছে দেন এয়ারপোর্টে। প্রথম গেট দিয়ে যেতেই কৃষের দেখা হয় ডক্টর শ্রীজাতর সাথে। ডক্টর শ্রীজাত রীতিমতো টেনশনে ঘেমে গেছেন। এখনো ওরা কেউ আসছে না দেখে কৃষ ছুটতে ছুটতে শ্রীজাতর সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। শ্রীজাত ভীষণ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তোমরা? কখন থেকে আমি অপেক্ষা করছি। কৃষ একটু নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, অনেক প্রবলেম কাটিয়ে এখানে আসতে পেরেছি। শ্রীজাত আর কথা না বাড়িয়ে কৃষের হাতে এয়ারপোর্টের এন্ট্রি টিকিটটা দিয়ে বলে, আর দেরি না করে ভিতরে যাও। হয়তো এতক্ষণে সব প্যাসেঞ্জার প্লেনে উঠে পড়েছে। আর একবার যদি ঐশীরা উঠে পড়ে তবে তোমার স্ত্রীকে বেগ পেতে হতে পারে কৃষাণু। শ্রীজাতর শেষ কথাটা শুনে কৃষের বুকটা অল্প সময়ের জন্য ঢিপ করে উঠল। কৃষ আর কোনো দিকে না তাকিয়ে ভিতরে চলে যায়। কিন্তু ভেতরে গেলেও তো আর হলো না। সব পুলিশ পাহারা চেকিং করে তবেই যেতে হবে। সবকিছু করতে করতে আরো সময় যেতে থাকে। এই মুহূর্তে কৃষের কাছে এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে। কৃষ ভিতরে পৌঁছয়, কিন্তু এত বড় এয়ারপোর্টের কোথায় খুঁজবে স্ত্রীকে? কৃষ এদিক ওদিক ছুটতে থাকে। তখনই অ্যানাউন্সমেন্ট হয়, দ্য ফ্লাইট ফ্রম হায়দ্রাবাদ টু দোহা জাস্ট লিভড দ্য রানওয়ে। কথাটা শোনার সাথে সাথে কৃষের চারিপাশটা অন্ধকার হয়ে আসে। ঝাপসা হয়ে ওঠে চোখ। বারবার কানের কাছে গুঞ্জরিত হতে থাকে ওই কথাটাই। কৃষ ভেঙে পড়ে, হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। চারিপাশে তখন মানুষের ব্যস্ততা। কেউ চলেছে নিজেদের প্রিয়জনের কাছে, তো কেউ ফিরছে প্রিয়জনকে ছেড়ে। আবার হয়তো কেউ চলেছে ভবিষ্যৎ করতে। সকলেই চলেছে নিজের নিজের উদ্দেশ্যে। কিন্তু এই সকলের মাঝে উদ্দেশ্যহীন এবং হেরে যাওয়া একটাই মানুষ, আর সেটা হলো কৃষ। পুলিশের তৎপরতায় বাইপাস দিয়ে পুরো জ্যামটা কাটিয়ে দেওয়া হয়। আর তাই দিব্যজ্যোতিরা 40 মিনিটের মধ্যে পৌঁছে যায় এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে সকলের সামনের দিকে এগিয়ে যায়। ডক্টর শ্রীজাত এখনো বাইরে দাঁড়িয়ে আছেন। দিব্যজ্যোতি জিজ্ঞেস করে, পাওয়া গেছে স্ত্রীকে? শ্রীজাত চিন্তিত গলায় বলে ওঠে, জানি না, কৃষাণু তো এখনো বাইরে আসেনি। সকলে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। দৈপায়ন নিজের পকেট থেকে ফোনটা বের করে কৃষকে ফোন করে, কিন্তু ফোনটা বারবার রিং হলেও কৃষ রিসিভ করে না। সকলের এবার চিন্তাটা আরো বেড়ে যায়। সময় যেতে থাকে 1 মিনিট 2 মিনিট করে। দেখতে দেখতে 20 মিনিট কেটে যায়। সকলের বুক ঢিপ ঢিপ করতে থাকে। সকলে যখন একদম মুষড়ে পড়েছে, হঠাৎ কিয়ারা উত্তেজিত গলায় চেঁচিয়ে ওঠে, ওই তো দাদা ভাই আসছে। সকলে উৎসুক চোখের সামনে তাকায়। মৃণালিনী একরাশ নিরাশা নিয়ে বলে, কিন্তু কৃষের সাথে স্ত্রী কোথায়? সকলে একে অপরের চোখের দিকে চায়। কৃষের শুকনো মুখ দেখে সবার মনের আশা ভেঙে চুরমার হয়ে যায়। ক্রমশ কৃষ এগিয়ে আসে ওদের দিকে। কৃষ সামনে আসতে মৃণালিনী ওর 2 বাহু ধরে বলে,
শ্রী কোথায় কৃষ? কিরে, তুই যে বললি স্ত্রীকে না নিয়ে তুই ফিরবি না, তবে তুই একা কেন? স্ত্রী কোথায়? মৃণালিনী চিৎকার করে ওঠে। কৃষ চোখ নিচু করে পরাজিত কণ্ঠে বলে, আমি পারিনি মা, কথা রাখতে আমি পারিনি। আমি স্ত্রীকে হারিয়ে ফেলেছি। মৃণালিনী কৃষকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাকিদের চোখেও জল আসে, কিন্তু সবটা মেনে নিয়ে দৈপায়ন দৃঢ় গলায় বলে, আমাদের হাল ছাড়লে চলবে না। আমাদের যা হোক করে ডক্টর অমিয়র ঠিকানাটা বের করতেই হবে। দরকার পড়লে আমরা আইনি ব্যবস্থা নেব। দিব্যজ্যোতি দৈপায়নের সাথে সহমত প্রকাশ করে। একদমই তাই, একদমই ঠিক বলেছ। দরকার পড়লে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমরা স্ত্রীকে ফিরিয়ে আনবো কৃষের কাছে। এখন আমাদের কাঁদার সময় না, ঘুরে দাঁড়িয়ে পরবর্তী যুদ্ধের প্রস্তুতির সময়। দিব্যজ্যোতির কথা কৃষের কানে গেলেও ও যেন কোনো কিছু বোঝার অবস্থায় এখন নেই। কিয়ারা চোখের জল মোছে আর বলে, আমাদের এবার ফিরতে হবে। হ্যাঁ, আমাকে যদি কোনো দরকারে লাগে নিঃসংকোচে বলতে পারেন, আমি আপনাদের পাশে আছি। সকলে ভাঙা মন নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর কিছু বলে ওঠে। ডক্টর বোস। সাথে সাথে সকলের পা থমকে দাঁড়িয়ে যায়। কৃষ এক আকাশ আশা নিয়ে পিছনে ফিরে তাকাতে দেখে ওর থেকে মাত্র কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে ঐশী, আর ওর ঠিক পেছনে ডক্টর অমিয় আর ওনার স্ত্রী ইন্দিরা। কৃষ অস্ফুটে বলে ওঠে, শ্রীনিকা। ওর চোখ যেন কোনো কিছু বিশ্বাস করতে পারছে না। কৃষ আর নিজেকে ধরে রাখতে পারে না, কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকে সামনের দিকে। ঐশীও হাঁ করে তাকিয়ে থাকে ডক্টর বোসের দিকে। কৃষ কোনো কিছু না ভেবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঐশীকে। দূর থেকে তখন গান ভেসে আসে। হঠাৎ এমন হওয়াতে ঐশী চমকে যায়, কিন্তু কিছু বলতে পারে না। ডক্টর বোসের স্পর্শটা যেন ঐশীকে পুরোপুরি বরফের মতো স্থির করে দেয়। ধীরে ধীরে ঐশীর হাতও উঠে আসে কৃষের পিঠে। বাকিদের চোখে জল থাকলেও মুখে ছিল হাসি। ইন্দিরা ওদের পাশ কাটিয়ে এগিয়ে আসে মৃণালিনীর দিকে। ওর হাত দুটো ধরে বলে, আমি আমি জানি মৃণালিনী দেবী, সন্তান হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা। তাই আপনার সন্তানকে আপনার থেকে কেড়ে নিতে পারলাম না, ফিরিয়ে দিলাম। ঐশী ভালো থাকলে আমরাও ভালো থাকবো। যাই হোক, ও আমাদের সন্তান সম, আর এই কটা বছর ওকে আমরা আমাদের মেয়ে করেই রেখেছিলাম। তাই আবেগের বশে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। মৃণালিনীর চোখে জল আর মুখে হাসি নিয়ে ইন্দিরাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমাকে কি ফিরিয়ে দিলেন তা আপনি নিজেও জানেন না। সকলে আবেগে ভাসতে থাকে, আর অন্যদিকে অমিয় তখনও নিজের জেদ নিয়ে কঠিন মুখে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুটা সময় যেতে ঐশী ধীর স্বরে বলে, ঐশীর কথাটা কানে যেতে কৃষ ঐশীকে ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কৃষের চোখে জল, কিন্তু এত কিছু হয়ে গেলেও ঐশীর কাছে যেন কিছুই পরিষ্কার হচ্ছে না। ও বুঝে উঠতে পারছে না তার সাথে হচ্ছে রে। কৃষ ঐশীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। ঐশী তার দৃষ্টি সরিয়ে এগিয়ে যায় ইন্দিরার কাছে। বিস্মিত কণ্ঠে বলে, আমা এসব কি হচ্ছে আমাকে নিয়ে? একটু বলে বলবে তোমরা? ইন্দিরা হাসি মুখে ঐশীর গালে হাত বুলিয়ে বলে, সব বলবো তোকে মা, আগে বাড়ি ফিরে যাও। তারপর মৃণালিনীকে উদ্দেশ্য করে বলে, আর আপনারাও আমাদের বাড়ি চলুন। সকাল থেকে অনেক ধকল গেল আপনাদেরও, প্লিজ চলুন। এই বলে ইন্দিরা ঐশীর হাত ধরে এগিয়ে যেতে থাকে সামনের দিকে, আর ওদের পিছন পিছন বাকিরা। ত্রিজা তো অমিয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, মাথাটা ঠান্ডা করে সবটা বিবেচনা করে দেখো অমিয়, ঐশীর জন্য যেটা ভালো সেটাই তোমাদের করা উচিত। অমিয় শ্রীজাতর চোখে চোখ রেখে কঠিন গলায় বলে, ভাবতে পারিনি তুমি বন্ধু হয়ে আমার পিঠে ছুরি গাঁথবে। আর তোমাকে বা দোষ দিয়ে লাভটা কি আমার? নিজের ওয়াইফই তো যেখানে সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। ছি। অমিয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে থাকে, ত্রিজাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। ত্রিজাত একটা ছোট্ট শ্বাস ফেলে এগিয়ে যায় ওদের সাথে সাথে। ডক্টর চক্রবর্তীর বাড়ির বড় ডাইনিং এ সকলে বসে আছে, আর ওনাদের সকলের জন্য ইন্দিরা চা বানিয়ে নিয়ে আসে, আর ঐশী সকলকে সার্ভ করে। সকলে হাসি মুখে চা খেতে শুরু করলে ঐশী বলে, আমাকে তোমরা এবার কি বলবে? সকাল থেকে এটা কি হচ্ছে? আমি না মানে কিছুই বুঝতে পারছি না। সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মৃণালিনী নিজের জায়গা ছেড়ে উঠে ঐশীর কাছে এগিয়ে গিয়ে বলে, তোকে আর কোনো দ্বন্দ্বের মধ্যে রাখবো না আমরা শ্রী, এবার সবটা তোকে জানিয়ে দেব। মৃণালিনীর মুখে স্ত্রী নামটা শুনে ঐশী একটু অসন্তুষ্ট হয়ে বলল, আন্টি, আপনিও ডক্টর বোসের মতো আমাকে স্ত্রী কেন বলছেন? ইন্দিরা ঐশীর কাছে এগিয়ে গিয়ে বলে, কারণ তুই ওদের স্ত্রী, তাই তোকে ওরা স্ত্রী বলছে। ঐশী অবাক চোখে ইন্দিরা দিকে তাকায়।
ইন্দিরা সামনের দিকে ঐশীর বড় ছবিটার কাছে এগিয়ে গিয়ে পুনরায় বলতে শুরু করে। এখানে সবাই জানলেও তুই জানিস না ঐশী, 5 বছর আগে আমার মেয়ে মানে এই ঐশী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঐশী কথাটা শুনে চমকে ওঠে। ইন্দিরার কাছে এগিয়ে গিয়ে ঐশী বলে, কি এইসব এইসব কি বলছো মা? আমি আমি তোমাদের মেয়ে ঐশী না। ইন্দিরা মাথা নেড়ে বলে, না, তুমি আমাদের ঐশী না, তুই ওনাদের স্ত্রী আর ডক্টর বোসের প্রেমিকা। এই বলেই ইন্দিরা কৃষের দিকে তাকায়। ঐশী অবাক হয়ে কাঁদো কাঁদো গলায় বলে, তবে তবে কিভাবে আমি তোমার মেয়ে ঐশীর মতো দেখতে হলাম আম্মা? ইন্দিরা মৃদু হেসে বলতে শুরু করে, সেটা পুরোটাই তোর নান্নার হাতের কাজ ঐশী। 5 বছর আগে ইউকেতে ডাক্তারি পড়তে গিয়ে ঐশীর একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে আমি আর অমিয় আমাদের একমাত্র মেয়ে ঐশীকে হারাই। ওকে হারিয়ে আমরা একরকম নিঃস্ব হয়ে যাই। দিনের পর দিন আমাদের জীবনটা শুধু সময়ের নিয়মে কেটে চলেছে। না ছিল আনন্দ আর না ছিল সুখ। 4 বছর আগে অমিয় জোর করে আমাকে গ্যাংটক বেড়াতে নিয়ে যায়, আর ওখানেই রাস্তায় যেতে যেতে পাহাড়ের বাঁকে আমাদের গাড়ির সামনে এসে পড়িস তুই। তোর অবস্থা ভীষণ শোচনীয় ছিল, বাঁচার আশা ছিল না বললেই চলে। কথাগুলো বলতে বলতে ইন্দিরার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো স্পষ্ট হয়ে উঠছিল। ঐশী অবাক বিস্মিত গলায় বলে, তারপর? ইন্দিরা পুনরায় বলতে শুরু করল, তারপর তোকে আমরা স্থানীয় হসপিটালে নিয়ে যাই। তোর ট্রিটমেন্ট চলতে থাকে। অত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে তোর মুখটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, তোকে চেনা যাচ্ছিল না। আমরা যে কোনোভাবে তোর বাড়ির লোকের সাথে যোগাযোগ করব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোর ছবি পোস্ট করে তোর বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেব, সেটা অসম্ভব হয়ে গিয়েছিল। আমি আর অমিয় ঠিক করি তোকে যা হোক করে বাঁচাতেই হবে, কারণ আমাদের মেয়েকে তো আমরা হারিয়েছি। এখন চোখের সামনে আমাদের মেয়ের বয়সে আর একটা মেয়েকে মারা যেতে দেখতে আমরা পারবো না। দিনের পর দিন, মাসের পর মাস, দেখতে দেখতে 1 বছর কেটে যায়। তারপর ধীরে ধীরে তুই সুস্থ হয়ে উঠিস। ততদিনে প্লাস্টিক সার্জারির ফলে তোর মুখ বদলে গেছে। তুই হয়ে উঠেছিস আমাদের মেয়ে ঐশী। আমরা ভেবেছিলাম তোর বাড়ির লোকের সাথে যোগাযোগ করব, তুই একটু সুস্থ হয়ে উঠলে, কিন্তু সেটা সম্ভব হলো না। কারণ তুই ইতিমধ্যে তোর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস। তোর পুরনো জীবনের কথা কিছুই তোর আর মনে নেই। তুই নিজের নাম, তোর পরিচয় কিছুই বলতে পারছিলিস না। সেই দিন থেকে আমি আর একটু একটু করে তোকে আমাদের মেয়ে ঐশীতে পরিণত করি। সবটা শুনে ঐশীর যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম মনে হয় না। ওর অতীত বর্তমান সবটা যেন কেমন তালগোল পাকিয়ে যেতে থাকে। ঐশী আগের কোনো কিছুই মনে করতে পারে। সবটা শুনে ঐশী ভীষণ ভেঙে পড়ে। ওর বড্ড নিজেকে অসহায় মনে হয়। ইন্দিরা ঐশীর ব্যাপারটা বুঝতে পেরে ওর কাছে এগিয়ে গিয়ে বলে, তুই কিছু চিন্তা করিস না ঐশী, ওনারা ভীষণ ভালো মানুষ, তোকে আগলে রাখবেন রে। ওনারা সকলেই তোর নিজের লোক। ঐশী ভীত সন্ত্রস্ত চোখে সকলের দিকে তাকায়। ও যেন কিছুতেই এসব বিশ্বাস করতে পারছে না। ঐশী হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। ইন্দিরার হাত দুটো ধরে বলে, আমি এদের ছিড়ি না। আমি আমি তোমাকে আর নান্নাকে ছেড়ে কোথাও যাব না। নান্না। এই বলে ঐশী ছুটে যায় অমিয়র কাছে। ঐশী অমিয়র কাছে আকুতি করে বলে, নান্না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না নান্না। আমি তো ওদের ছিড়ি না। বলো, আমি স্ত্রী না, আমি ঐশী। আমি ঐশী চক্রবর্তী। শুনতে পেয়েছেন আপনারা? আমি ঐশী চক্রবর্তী। চিৎকার করতে থাকে ঐশী। হঠাৎ ঐশী যে এমন করবে সেটা কেউ ভাবতেই পারেনি। অমিয় ঐশীকে জড়িয়ে ধরে ওকে শান্ত করতে করতে বলে ওঠে, তোকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না ঐশী। তুই আমাদের মেয়ে, তুই যেটা চাইবি সেটাই হবে। অমিয় রুক্ষ দৃষ্টিতে সকলের দিকে তাকায়। আপনারা শুনতে পেয়েছেন ঐশী কি বলল? আশা করি আপনাদের আর কিছু বলতে হবে না। দয়া করে আপনারা আমার বাড়ি থেকে যান। সকলে স্তম্ভিত হয়ে যায়, কি করবে সেটাই বুঝতে পারে না। প্রিজা তো ঐশীর এই অবস্থা দেখে সকলের উদ্দেশ্যে বলে, ঐশীর সবটা মেনে নিতে একটু সময় লাগবে। আপনারা প্লিজ ওকে একটু সময় দিন। এখন সকলে এখান থেকে চলুন। মৃণালিনী আপত্তি করতে গেলে কৃষ ওকে বাধা দিয়ে বলে ওঠে, এখান থেকে চলো মা। মৃণালিনী কৃষের কথায় অবাক হয়ে যায়। কৃষ আর 1 মুহূর্ত অপেক্ষা না করে মৃণালিনীর হাত ধরে বেরিয়ে যেতে শুরু করে, আর ওদের পিছু পিছু বাকিরাও।
ঐশী এখন অমিয়কে জড়িয়ে ধরে কাঁদছে। ইন্দিরা ওর গায়ে হাত দিতে গেলে অমিয় হাতের থাবা দেখিয়ে ইন্দিরাকে থামিয়ে দিয়ে ঐশীকে নরম স্বরে বলে, ঘরে চলো, এখন ওরা সকলে চলে গেছে। অমিয় ঐশীকে নিয়ে ঘরে চলে যেতে শুরু করে। আর এদিকে ইন্দিরা এক রাশ চিন্তার পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, অপরিতার আজকের এই 20তম পর্বটি আপনাদের কেমন লাগলো? গল্পের মোড় যেদিকে ঘুরছে তাতে আপনাদের কি মনে হয়? কেবিনের ওপারে কার জন্য অপেক্ষা করছে ঐশী? আর কৃষের সাথে তার দেখা হওয়াটা কি এবারও অসম্পূর্ণ থেকে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই রোমাঞ্চকর সফরে সঙ্গী হতে পারে। আর হ্যাঁ, যারা আজ প্রথমবার আমাদের চ্যানেলে এলেন তারা এই গল্পের পরবর্তী সব পর্ব এবং আরও নতুন নতুন সব অডিও স্টোরি সবার আগে শোনার জন্য অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন গল্প তৈরির অনেক অনুপ্রেরণা দেয়। খুব শীঘ্রই ফিরছি 21তম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমাদের অডিও স্টোরি। ধন্যবাদ, নমস্কার।